This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুজনের বক্তব্য আপনি শুনুন। কুণাল ঘোষ ঠিক সেই কথাগুলোই বললেন যেটা শাসক দলের বলা উচিত। সত্যিই তো ওখানে তারা তো এগুলো এনে বসিয়ে দেয়, নিজে তারা এগুলো এখন খুলে নিয়ে চলে যাচ্ছেন, কেউ তাদের দিকে আঙুল তুলতে পারবে না। এবার কার নির্দেশে কিভাবে চলে যাচ্ছে সেটা এখন কে বলবে। আর মীনাক্ষী তার বক্তব্যটা শুনুন। একটা কিছু যদি হয় তাহলে কিন্তু ছেড়ে কথা বলবেন না, অথচ তাদের দলের নেতা কলতান দাশগুপ্ত, তাকে তো এতদিন জেলে থাকতে হয়েছিল, গ্রেফতার করা হয়েছিল ওই অডিও টেপের কাণ্ডে। এবার তারা বলেছিলেন এগুলো সব চক্রান্ত। আজকে যদিও কলতান তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়ে গেছেন, কিন্তু এই কদিনে বামেরা কি চারপাশ তছনছ করে দিতে পেরেছিল, প্রতিবাদের আগুন জ্বালাতে পেরেছিল, চারপাশের প্রতিবাদে ফেটে পড়তে পেরেছিল। তাদের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, অন্যায় চক্রান্ত হয়েছে, কলতান চক্রান্তের শিকার, তারা সেটা প্রমাণ করতে পেরেছেন। তাহলে তাদের কথায় এখন কি বলে ভরসা পাবেন এই জুনিয়র ডাক্তাররা? দেখুন, বায়ো টয়লেটগুলো যে গাড়িতে তোলা হচ্ছিল না, সেই গাড়িগুলোয় কলকাতা পুরসভা স্টিকার লাগানো ছিল, কিন্তু পুরসভা বায়ো টয়লেটগুলো সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে কিনা সেটা আমরা কেউ জানি না। আমরা শুধু জানি হাসপাতালগুলোর নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, নিরাপত্তা কর্মীর থেকে সিসি ক্যামেরার ব্যবস্থা করতে হবে, এই নির্দেশ রাজ্য সরকারকে দিয়েছে সুপ্রিম কোর্ট, এবং তার জন্য রাজ্য সরকার 14 দিন সময় পাবে। এটা তো মঙ্গলবারের শুনানিতেই সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে, মানে 14 দিন হাতে আছে প্রধান বিচারপতির বেঞ্চের বেঁধে দেওয়া এই সময়সীমাটা আপাতত রাজ্য সরকারের রক্ষা কবচ। হাসপাতালে নিরাপত্তা চাই বললে রাজ্য সরকার তো ঝুলির থেকে কুমির ছাড়া বের করার মতো সুপ্রিম কোর্টের ওই 14 দিনের টাইম ফ্রেমকে বের করে দেখাবে। অন্য কিছু বলবে কি? তার বেশি কিছু বললেই তো বলবে সাবজুডিস কেস। আর রইল থ্রেট কালচার বন্ধের দাবি। দেখুন, তিলোত্তমার মৃত্যুও হাসপাতালের কোনো রকম দুর্নীতির প্রতিবাদ করতে গিয়ে হয়েছে কিনা, তিলোত্তমাকেও কোনো থ্রেট কালচারের মুখে পড়তে হয়েছে কিনা, এই সমস্ত সম্ভাবনাগুলো তো কেন্দ্রীয় তদন্তকারীরা মানে সিবিআইকে খতিয়ে দেখতে হবে, তারপর সেটা কোর্টের সামনে গিয়ে ফেলতে হয়। ফলে গোটা ব্যাপারটার মধ্যে রাজ্যকে এই মুহূর্তে টার্গেট করতে যাওয়া কিন্তু মানে টেকনিক্যালি বা স্ট্র্যাটেজিক্যালি সেটা কিন্তু জুনিয়র ডাক্তারদের পক্ষে খুব সহজ হবে না। এখন রাজ্য তো বলবে যে তারা যদি আগ বাড়িয়ে কোনো কিছু থ্রেট কালচার বন্ধ করব, এটা যদি আমরা বলতে যাই তাহলে তো তা ঘুরপথে স্বীকার করে নেওয়া হবে যে রাজ্যের সরকারি হাসপাতালে থ্রেট কালচার রয়েছে। আসলে তারা বলার সময় বলবে যে এটা সাবজুডিস, এই ব্যাপারগুলো যেরকম নির্দেশ দিয়েছে আমরা সেই রকম করছি, কিন্তু মুখে কখনো স্বীকার করে নেবে থ্রেট কালচার রয়েছে? সেটা তো তাহলে আগ বাড়িয়ে নিজেদের দিকে এই যাবতীয় কিছু মানে তীরগুলোকে টেনে নেওয়া। ছবিটা মাত্র 4 মাস আগের, চলতি বছরের মে মাসে কল্যাণী মেডিকেলের সমাবর্তনের। পাশ করা ডাক্তারদের ডিগ্রি তুলে দিচ্ছেন বিরূপাক্ষ বিশ্বাস। সমাবর্তনে হাজির থেকে রীতি অনুযায়ী বিশেষ গাউন পরে বিরূপাক্ষ বিশ্বাসী বিশ্বাস করিয়েছিলেন তিনি মানেই স্বাস্থ্যের বিশ্বাস। নিয়ম হলো এমবিবিএস ডিগ্রি সার্টিফিকেট দিতে পারেন আচার্য, উপাচার্য, প্রিন্সিপাল, ডিন অথবা সিনিয়র প্রফেসর। কল্যাণী মেডিকেলে কোন অধিকারে সার্টিফিকেট ও শপথ পাঠ করালেন বিরূপাক্ষ বিশ্বাস? কনভোকেশন ইউনিভার্সিটির দায়িত্ব, ইউনিভার্সিটি সেই দায়িত্ব পালন করছে না, সেই দায়িত্ব বিরূপাক্ষ বিশ্বাসের মতো দুষ্কৃতীদের হাতে চলে গেছে। এর থেকে লজ্জাজনক অন্যায় কি হতে পারে? আমন্ত্রণ জানানো হয়েছিল তাই তিনি ডিগ্রি তুলে দেন, এটুকু জানিয়েই আপাতত ভ্যানিশ হয়ে গেছেন বিরূপাক্ষ। এমন নানা কাণ্ড কারখানাতেই কি জুনিয়র ডাক্তারদের বিশ্বাস টলে গেছে? শুধু অভিযোগ নয়, বাস্তব ছবিটা কি বলছে? রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, সহসভাপতি সুশান্ত রায়ের বিরুদ্ধে থ্রেট কালচারে মদত দেওয়ার অভিযোগ রয়েছে, মেডিকেল কাউন্সিলের নির্বাচিত সদস্য অভিজ্ঞদের বিরুদ্ধে থ্রেট কালচার সহ একাধিক অভিযোগ রয়েছে। আর বিরূপাক্ষ বিশ্বাস তিনি তো আবার মেডিকেল কাউন্সিলের পেনাল এথিক্যাল কোসেস কমিটির সদস্য, তার বিরুদ্ধেও তো থ্রেট কালচার চালানোর অভিযোগ রয়েছে। তাই শোরগোল পড়েছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু যখন বেলাগাম কাণ্ডগুলো ঘটছিল তখন কেন ব্যবস্থা নেওয়া হয়নি এই প্রশ্ন তো উঠছে। উত্তরবঙ্গ মেডিকেলের 2টো ঘর দখল করে রাজ্য মেডিকেল কাউন্সিলের একটি অফিস রয়েছে।
অভিযোগ, উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ভেতরে থাকা অফিসই ওই হাসপাতালে থ্রেড কালচারের আঁতুড়ঘর। পড়ুয়াদের অভিযোগ, এই ঘরে বসেই অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস থেকে শুরু করে সুশান্ত রায়রা নাকি থ্রেড কালচার চালাতেন। সুপার স্পেশালিটিতে বাকি আমাদের ওটি টোটি সব কিছু চালু হওয়ার কথা ছিল, সেগুলো হলো না। তার আগে হচ্ছে একটা মেডিকেল কাউন্সিলের অফিস হয়ে গেল, যেটা কিন্তু আগে কোনোদিন দেখা যায়নি এরকম অফিস। সুশান্ত রায় তিনি থ্রেড কালচারের একেবারে তিনি মাস্টার মাইন্ড। এই সব চেয়ারে বসে আছে যারা দুর্নীতিবাজ লোকগুলো, তারা তাহলে মেডিকেল কাউন্সিলের কি অবস্থা হবে? যদি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে করার মতো নিয়ম না থাকে, যে একটা মেডিকেল কলেজের মধ্যে একটা আলাদা করে একটা কাউন্সিলের অফিস, যেটার মধ্যে একটা পারস্পরিক একটা দ্বন্দ্ব থাকছে, দুটোর মধ্যে কন্ট্রাডিকশন হচ্ছে, সেখানে ডেফিনেটলি ওখান থেকে তাহলে সরিয়ে অন্য জায়গায় নেওয়া হোক। এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশ মতন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলকে এখানে তাদের নর্থ বেঙ্গলের এই অফিস করে দেওয়ার জন্য একটা নির্দেশনামা আসে, সেই অনুযায়ী কাজটা হয়েছে। স্বাস্থ্য প্রশাসনে তো এখন যারা আছেন তারা আমাকে যদি নির্দেশ দেন, তাহলে আমরা যেরকম ছিল সেরকম আবার তুলে দেওয়া হবে। তিলোত্তমার ধর্ষণ ও খুনে এই স্বাস্থ্য প্রশাসন ও মেডিকেল কাউন্সিল নিয়ে প্রশ্ন তুলছেন ডাক্তারবাবুদের একাংশ। ঘটনার দিন কেন মেডিকেল কাউন্সিলের অনেকেই আরজি করের ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন, সেই প্রশ্ন তো ডাক্তারদের অনেকেই করছেন। ক্রাইম সিনে ভাইস প্রেসিডেন্ট থেকে শুরু করে বেশ কয়েকজন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সদস্য সেখানে উপস্থিত ছিলেন। তারা সেখানে কি করছিলেন? ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল তিলোত্তমার খুন এবং ধর্ষণের সাথে প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষভাবে জড়িয়ে আছে। তাই আমরা মনে করি যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলকে অবিলম্বে ভেঙে দিতে হবে। দেখুন, যে মেডিকেল কাউন্সিল ভেঙে দেওয়ার দাবি উঠেছে, সেই রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায়কে আজ ইডি ডেকেছিল। আরজি করের আর্থিক দুর্নীতির তদন্তের আগে সুদীপ্ত রায়ের বাড়ি আর নার্সিংহোমে 16-17 ঘন্টা তল্লাশি চালিয়েছিল ইডি। তল্লাশির পরেই আজ তাকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল। দেখুন, আরজি করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানও তো সুদীপ্ত রায়ই ছিলেন। ওটা মুখ্যমন্ত্রী ভেঙে দিয়েছেন ওই রোগী কল্যাণ সমিতি, সেটা ঘোষণা করেছেন তিনি। আজ তাকে ইডি দপ্তরে যেতে হলো। এদিকে আরজি করের পিজিটি এবং তৃণমূল ছাত্র পরিষদের কলেজ ইউনিটের সভাপতি আশিস পাণ্ডে, সে আবার সিবিআই নজরে পড়েছে। সন্দীপ ঘোষের কাছের লোক বলে তার পরিচিতি। সেই আশিসকে 9ই আগস্ট ফোন করে আরজি করে যেতে বলেছিলেন কে জানেন? এই সুদীপ্ত রায়। 9ই আগস্ট, যেদিন তিলোত্তমার ধর্ষণ এবং খুন, সেদিন আশিস নাকি সল্টলেকের এক হোটেলে উঠেছিলেন। 10ই আগস্ট পর্যন্ত হোটেলে ছিলেন। এবার আশিস হোটেলে ছিলেন কি ছিলেন না, থাকলে কেন ছিলেন, কে এসেছিল, এই সমস্ত কিছু জানতেই সিবিআই তদন্ত করছে। হোটেল থেকে খোঁজ খবর নিয়েছে। আর আমরা খোঁজ নিয়েছি আশিস আরজি করে কি করতেন সেই বিষয়ে। 2023 সালে যেদিন ডক্টর মানস কুমার ব্যানার্জি আরজি করের প্রিন্সিপাল হয়ে আসেন, সেদিন রাতে অর্থাৎ 12ই সেপ্টেম্বর রাত 3টে নাগাদ মানিকতলা হোস্টেলে র্যাগিং করতে যায় আশিস পাণ্ডে, সূর্যেশ দাস, সুমিত মণ্ডল। সন্দীপ ঘোষের প্রিন্সিপালের পদ থেকে বদলির যে সরকারি নোটিশ বের হয়, তার বিরোধিতা করে মানিকতলা হোস্টেলে যায়। তাতে অসম্মতি জানালে তাদের ওপর অকথ্য শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয়। এবং আইএমএস হোস্টেলের আবাসিক ছাত্র আশিস পাণ্ডে, অভিষেক সেন, এরা টিএমসিপি ইউনিটের নাম করে নানা ছেলেদের বিভিন্ন রকমভাবে ভয় দেখাতো এবং পরীক্ষায় ফেল করাতো। এবং পরীক্ষায় ফেল করানোগুলো এতটাই সুপরিকল্পিতভাবে করা হতো যে তাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা ফেল করানো হতো, যাতে তারা রিভিউ না দিতে পারে। বারে বারে প্রতি বছর বিভিন্ন পরীক্ষায় টার্গেট করে সেম স্টুডেন্টদের বারবার সাপ্লি দেওয়া, টার্গেট করে স্টুডেন্টদের রেজিস্ট্রেশন আটকানো, এইগুলো তো এখন সামনে চলে গেছে। এই উদাহরণগুলোই দিয়ে ওরা গোটা কলেজকেই ভয় দেখায়। সত্যি কথা বলতে অস্বস্তি কিছু কম পড়েছে। এই জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জন্যে রাজ্যের কোথায় কত মানুষের প্রাণ গেছে তার একটা তালিকা তৈরি হয়েছে। সেটা মানে কতজন মারা গেছে সেটা সবাই বলেছেন। এবার সেই তালিকায় নাম রয়েছে খিদিরপুরের বাসিন্দা সামি উদ্দিনের। 19শে আগস্ট এসএসকেএম হাসপাতালে ট্রমা কেয়ারে মৃত্যু হয় সামি উদ্দিনের। এবার তার পরিজনেরা এসএসকেএমের ট্রমা কেয়ারে ভাঙচুর চালায়, মারধর করা হয় ডাক্তারদের, যাদের কর্মবিরতিতে সামি উদ্দিনের মৃত্যু হয়েছে বলে রাজ্য এবং তৃণমূলের দাবি। সেই জুনিয়র ডাক্তারদের মধ্যে একজন এসএসকেএমের পিজিটি সুব্রত সুর। সুব্রতই সেদিন সামি উদ্দিনের চিকিৎসা করেছিলেন। মারও খেয়েছেন তিনি, কারণ নাকি ঠিক করে চিকিৎসা করেননি। এবার কর্মবিরতি করলে তিনি তো ট্রমা কেয়ারেই থাকতেন না। তাহলে কর্মবিরতির জেরে সামি উদ্দিনের মৃত্যু হয়েছে বলে যে দাবি করা হচ্ছে এই জুনিয়র ডাক্তারদের,
সেটা কি করে ঠিক? এটা যেমন প্রশ্ন, তেমনি আরেকটা প্রশ্ন আছে, যে রোগীর মৃত্যুতে তার পরিবার হাসপাতালে চড়াও হলো, রাজ্যের 1 নম্বর সরকারি হাসপাতাল, খেয়াল করে দেখুন, SSKM এর ট্রমা কেয়ারে ভাঙচুর করলো। এই ট্রমা কেয়ার এমার্জেন্সি তো, সেখানে ওই কোনো রকম কর্মবিরতির কোনো বিষয় নেই। ওখানে তো ট্রমা কেয়ারগুলো তো সব জায়গাতেই সঠিকভাবে চলছিল, মানে সেখানে ডাক্তাররা ছিলেন বলেই চিকিৎসা করেছেন বলেই কোথাও গিয়ে রোগীর পরিজনের মনে হচ্ছে চিকিৎসা ঠিক হয়নি, তাই জন্য তারা মারধর করেছেন। তারপর তারা ভাঙচুর করেছেন ওই হাসপাতালে, সেখান থেকে অন্য রোগীরা ভয় চড়ে পালিয়ে গেছেন ওই ভাঙচুরের জন্য। সেই ভাঙচুর করা রোগীর পরিবারকে কি করে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য করলো? এ তো ডাক্তারগুলোকে ভিলেন বানাতে গিয়ে যাদের শাস্তি পাওয়ার কথা, ওই হাসপাতাল ভাঙচুর করা ডাক্তারদের মারধর করার জন্য, তাদের পুরস্কৃত করা হলো, তাই না? এরপর ভবিষ্যতে যদি লোকে ভাবে ভাঙচুর করলে ক্ষতিপূরণ পাওয়া যায়, তাহলে ক্ষতি তো রাজ্যেরই, টাকাও যাবে, সরকারি সম্পত্তিও নষ্ট হবে। ডাক্তারদের যাত্রা ভঙ্গ করতে গিয়ে কি রাজ্যের নিজেরই নাক কাটা যাবে না তখন?